যত বাধাই আসুক পুরান ঢাকায় রাসায়নিক গুদাম থাকবে না জানালেন প্রধানমন্ত্রী। চুরিহাটার আগুনে মৃতদের মধ্যে শনাক্ত আরও 2 জনের মরদেহ হস্তান্তর। ঢাকা জজ কোর্ট ভবনের 4 তলা থেকে লিফট ছিঁড়ে 12 জন আহত, এদের মধ্যে 5 জন আইনজীবী। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। ঐতিহাসিক 7ই মার্চ আজ বঙ্গবন্ধুর ভাষণে বাঙালি পায় স্বাধিকারের নির্দেশনা। ধানমন্ডি 32-এ প্রধানমন্ত্রীর ফুলেল শ্রদ্ধা। শপথ নিলেন সুলতান মনসুর। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের পরামর্শে সংসদে যাচ্ছেন বলে দাবি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণফোরাম থেকে বহিষ্কার। এবং বছরের পর বছর ভিসার মেয়াদ বাড়ছে না মালয়েশিয়ায় বসবাসরত হাজারো শ্রমিকের। আহত হলে মিলছে না ক্ষতিপূরণও, অস্বীকার বায়রার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। যত বাধাই আসুক পুরান ঢাকায় কোনো রাসায়নিকের গুদাম থাকবে না বলে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে ঢাকা উত্তর সিটির নবনির্বাচিত মেয়র ও 2 সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ নেওয়া শেষে একথা বলেন তিনি। এ সময় নতুন প্রতিনিধিদের শপথের মর্যাদা রক্ষা করে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে নিজস্ব আয় বাড়ানোরও আহ্বান জানান শেখ হাসিনা। উপনির্বাচনে জয়লাভের 1 সপ্তাহের মাথায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার 2 সিটি কর্পোরেশনে নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান। এখানে সরকার প্রধানের কাছে 1 বছরের জন্য শপথ নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। স্থানীয় সরকার মন্ত্রীর কাছে শপথ নেন 2 সিটি কর্পোরেশনে নবনির্বাচিত 50 জন কাউন্সিলর। জনপ্রতিনিধিদের এই শপথ অনুষ্ঠানে ঢাকাকে আধুনিক ও গতিশীল করতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন সরকার প্রধান। নগরের উন্নয়নে কাজ করতে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানকে নিজস্ব আয় বাড়ানোর তাগিদ দেন তিনি। জানান, যে কোনো মূল্যে আবাসিক এলাকা থেকে অপসারণ করা হবে অতি দাহ্য পদার্থের গোডাউন। যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না। এখানে তারা তাদের শোরুম রাখতে পারবে, যে পণ্য উৎপাদন করে সেটা বিক্রি করতে পারবে, কিন্তু গোডাউনের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেব যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলি থাকতে পারে। একবার নিমতলি হয়ে গেল, দ্বিতীয়বার আবার এই একটা ঘটনা, কতগুলি মানুষের জীবন চলে গেল। কাজে এখানে যে যত বাধাই দিক, কোনো বাধা কিন্তু আমরা মানব না, আমরা কিন্তু এটা নিয়ে যাব। সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নবগঠিত ইউনিয়নগুলোর দিকে নজর দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। উত্তর দক্ষিণ পর্যন্ত রাস্তা ছিল, কিন্তু পূর্ব পশ্চিমের সংযোগ একেবারে ছিল না বললেই চলে। ইতিমধ্যে আমরা কিন্তু অনেকগুলি প্রকল্প, সেই হাতের ঝিল প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে যাচ্ছি। নতুন যে ইউনিয়নগুলি যুক্ত হলো, সেই ইউনিয়নে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে একটি পরিকল্পনা নিতে, সেখানকার ড্রেনেজ সিস্টেম, রাস্তাঘাট, পানি, পয় নিষ্কাশন সব ব্যবস্থা যেন সুপরিকল্পিতভাবে হয়। শপথের মর্যাদা রক্ষা করে নবনির্বাচিতদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আস্থা বিশ্বাস নিয়ে আপনাদের ভোট দিয়েছে, সে বিশ্বাসের মর্যাদা আপনারা দেবেন, সেটাই আমি চাই। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চকবাজারের চুরিহাটায় আগুনে মৃতদের মধ্যে ডিএনএ পরীক্ষায় শনাক্ত আরও 2 জনের মরদেহ আজ হস্তান্তর করা হয়েছে। বাকি 8 জনের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করছে সিআইডি। মরদেহ হস্তান্তরের পাশাপাশি প্রতিটি পরিবারকে লাশ দাফনের জন্য 20,000 টাকা করে দেয়া হচ্ছে। শরীয়তপুরের ইব্রাহিম থাকতেন রাজধানীর কামরাঙ্গীর চরে। রিকশা চালাতে বের হয়ে আর বাড়ি ফেরা হয়নি তার। প্রাণ হারান 20 ফেব্রুয়ারি রাতে চুরিহাট্টার আগুনে। অবশেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে হদিস মিলল তার। মরদেহ পেয়ে কান্নায় ভেঙে পড়ে ইব্রাহিমের পরিবার। উনি বুধবার দিন বিকালবেলা বাইরে এসে গাড়ি নিয়ে আর বাসায় ফিরে নাই। তখন আমি গ্যারেজে ওদিক খোঁজাখুঁজি করছি, পাই নাই। তখন আমি জানতে পারলাম যে এই যে চকবাজার, এখানে আগুন লাগছে। সিলিন্ডার আগুনের বিস্ফোরণ ঘটে তারপরে এই নিয়ে আর বাসায় ফিরা যায় নাই। একইভাবে বুঝিয়ে দেওয়া হয় চুরিহাট্টার সবজি বিক্রেতা নুরুল হকের মরদেহ। বুঝিয়ে দেওয়া হয় রাজশাহীর দুলাল কর্মকারের লাশও। কাঁচা তরকারির বিক্রি তো এই দোকানের সামনে বসে ভ্যান গাড়িতে রেখে। তো যেদিন আগুন লাগছে এদিন মনে করেন রাত 9টার সময় আমাদের সাথে কথা বলছে। 9টার পরে 10টা সাড়ে 10টার দিকে ফোন দিছে, আর কথা বলতে পারে নাই। গতকাল পুলিশে ফোন দিছে, আজকে পাইছি।
19টি মরদেহ এবং একটি খণ্ডিত হাতের বিপরীতে 48 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। এর মধ্যে 23 জনের নমুনা থেকে 11 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়। পুলিশ ও ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মরদেহ হস্তান্তর করা হয়। 19টা লাশ অশনাক্ত থেকে যায়। প্রত্যেকটা লাশেরই কিন্তু এখানে ডিএনএ প্রোফাইল করা হয়েছে। গতকালকে 8 জন মৃতদেহ তাদের স্বজনরা নিয়ে গেছেন। বাকি যে 8টা অশনাক্তকৃত লাশ আছে ওটা রিপোর্ট আসলো তাদেরকে সেগুলো তাদের নিকট আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করবো আমরা। সিআইডি ফরেনসিক টিম যখনই শনাক্ত করে আমাদেরকে প্রতিবেদন দিবেন আমরা সাথে সাথেই হস্তান্তরের ব্যবস্থা করব। আমরা সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে দাফন কাফনের জন্য 20,000 করে টাকা দিচ্ছি। রাজধানীর চকবাজার আর জরিহাট্টায় আগুনে পুড়ে এ পর্যন্ত মারা গেছেন 71 জন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকায় 7ম দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্ক ফোর্স। অভিযানে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স, ফায়ার সার্ভিসের অনুমতি না থাকা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বেশ কয়েকটি কারখানার গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সতর্ক করে দেয়া হয় কয়েকটি কারখানার মালিককে। রাজধানীর হাজারীবাগ, ফুলবাড়িয়া, নাজিমুদ্দিন রোড ও নবাবপুরে অভিযান চালায় টাস্ক ফোর্স। আবাসিক ভবনের গুদামে রাসায়নিক প্লাস্টিক তৈরির উপাদান, ডেইরি ফার্মের আড়ালে প্লাস্টিক পণ্য তৈরির কার্যক্রম পরিচালনা সহ নানা অনিয়ম ধরা পড়ে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে সরকারের 14টি সংস্থা সমন্বিতভাবে 5টি দলে ভাগ হয়ে এই অভিযান পরিচালনা করছে। প্লাস্টিক প্রসেস করা হয় এবং উপরে কিছু আবাসিক এলাকাও আছে। আমরা লাইসেন্স দেখেছি, আমরা ফায়ার লাইসেন্স, পরিবেশ লাইসেন্স যেখানে যেখানে পাই নাই আমরা সেই কারখানাগুলির ইউটিলিটি সার্ভিস কাট ডাউন করেছি। ওনারা আমাদেরকে কথা দিয়েছেন অনতিবিলম্বে ওনারা এখান থেকে তাদের কারখানা স্থানান্তর করবেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের 5তলা ভবনের লিফট ছিঁড়ে অন্তত 12 জন আহত হয়েছেন। 3 জনের অবস্থা গুরুতর। এদের মধ্যে 5 জন আইনজীবী এবং বাকিরা আদালতের কর্মচারী ও বিচার প্রার্থী। পুলিশ জানায় প্রায় অর্ধ শতক বছরের পুরনো লিফটটি ঝুঁকিপূর্ণ ছিল। বৃহস্পতিবার সকালে অন্য দিনের মতো ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের লিফটে ওঠানামা চলছিল। সকাল 10:30টার দিকে বিকট শব্দে হঠাৎ ছিঁড়ে পড়ে লিফটটি। ভেতরে আটকা পড়া মানুষের চিৎকারে দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে লিফটটি ব্যবহারের অনুপযোগী বলে দাবি তাদের। 2 জন হলো মহিলা অ্যাডভোকেট আর কোর্টের স্টাফ 1 জন, আর বাদ বাকি 2 জন মক্কেল আর এমনি কোর্টের অ্যাডভোকেট আছে 4-5 জন মিলে প্রায় 10-12 জন হয়ে যাবে। পুরাতন একটা লিফট, এই লিফটের কোম্পানির যে মালিক তারা এটা খুব একটা টেক কেয়ার করে না। অপারেটর কোন রকম জোড়াতালি দিয়ে এটা চালাইতো, চলতি অবস্থায় বন্ধ হয়ে যেত আর সবাই এসে খেলে বাইরে হইতো এটারে আর বলতো যে লিফটেন আছে কিনা। আমরা লিফটেন লাগাই দিতাম যে নষ্ট হয়ে গেছে, সবাই অ্যাডভোকেটরা জানতো যে আবার একটা থেকে 2টা পর্যন্ত অফ থাকে। সেটাও কখনোই বলে না যে কর্তৃপক্ষরে যে লিফটারে আমাদের সচল করে দেন। এতগুলো আইনজীবী প্রতিদিন এখানে ওঠানামা করে, এটা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা, মেনটেন্যান্স করা, এটা মেনটেন্যান্স না করার কারণে আজকে দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার জন্য গণপূর্ত বিভাগকে দায়ী করেছেন আইনজীবী সমিতির নেতারা। গণপূর্ত বিভাগ কেন এই লিফটটাকে এতদিন সরালো না? এটা কিন্তু আরো ছিঁড়ে পড়ছিল, আগে আর 1-2 বার ছিঁড়ে পড়ছে, তখন এতগুলি যাত্রী ছিল না। পুলিশ জানায় লিফটটি প্রায় 40 বছরের পুরনো। ধারণ ক্ষমতা 8 জন হলেও লিফটে উঠেছিলেন 12 জন। ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তিনি। অনেক পুরাতন এবং ঝুঁকিপূর্ণ একটি লিফট ছিল এবং আমরা জেনেছি এই লিফটের ক্যাপাসিটি ছিল, ম্যাক্সিমাম ক্যাপাসিটি ছিল 8 এবং সেখানে আমরা এখন পর্যন্ত যতদূর জেনেছি 12 জন এই লিফটে তখন উঠেছিল এবং আমরা এখন পর্যন্ত 12 জন আহতের নিউজ পেয়েছি। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 8 জনকে এবং পঙ্গু হাসপাতালে 3 জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 5 জন আইনজীবী, বাকিরা আদালতের কর্মচারী ও বিচার প্রার্থী। এর মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। এদিকে লিফট দুর্ঘটনা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর। সংসদে গণপ্রতিনিধিত্ব করতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের পরামর্শে শপথ নিয়েছেন বলে জানান তিনি। ঐক্যফ্রন্টের বাকি নেতাদেরও শপথ নেয়ার পরামর্শ তার। তবে শপথ নেয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে সুলতান মনসুরের শপথ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা।
দল ও জোটের তীব্র বিরোধিতার পরেও ৭ মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার কথা আগেই জানিয়েছিলেন সুলতান মোহাম্মদ মনসুর। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংসদ ভবনে আসেন মৌলভীবাজার ২ আসন থেকে নির্বাচনে জয় পাওয়া এই রাজনীতিবিদ। তাকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে সুলতান মনসুর বলেন, দলের শীর্ষ নেতাদের সম্মতিতেই শপথ নিয়েছেন তিনি। সকল কথার উত্তর আমি দেব না, এই কারণেই কারণ জাতীয় ঐক্যফ্রন্টের সেই সমস্ত সিদ্ধান্তের সময় আমি নীতি নির্ধারক হিসাবে সেখানে আমি ছিলাম না। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই আমি এটা করেছি। সংসদে আমি প্রতিনিধিত্ব করব জনগণের হয়ে, জনগণের পক্ষে এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার একজন প্রতিনিধি হিসাবে। তার শপথ নেয়াকে স্বাগত জানিয়ে ইতিবাচক রাজনীতির ধারায় বিএনপিও ফিরে আসবে বলে প্রত্যাশা জানান আওয়ামী লীগ নেতারা। সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শপথ গ্রহণ করেছেন, এজন্য তাকে অভিনন্দন জানাই। আমি আশা করব এই নেতিবাচক রাজনীতির ধারাবাহিকতা থেকে বিএনপি বেরিয়ে আসবে। যারা এখনো শপথ নেননি বিএনপি সহ অন্য দলের, তারা আগামীতে তাদের এই শপথ নেওয়ার সময়ের মধ্যেই তারা সংসদে যে শপথ নেবেন, এটা আমাদের প্রত্যাশা। অন্যদিকে সুলতান মনসুর বিশ্বাসঘাতকতা করেছেন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন তিনি গণশত্রুতে পরিণত হবেন। রাজনীতিতে মানে ছলনা অঙ্গীকার ভঙ্গে এরা মানুষের কাছে গণশত্রুতে পরিণত হয়। আর তার দল যে গণফোরাম, তারাই নিশ্চয়ই ব্যাপারে সেখানে বিজ্ঞ আইনজীবীরা আছেন, তারাই ব্যবস্থা গ্রহণ করবেন। উনি অনৈতিক কাজ করেছেন, এটাতে মানুষের মনে সন্দেহ জাগায় যে একটা কোথাও লেনদেনের উনি অংশীদার হয়েছেন কিনা। এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সুলতান মনসুরকে দল থেকে বহিষ্কার করে গণফোরাম। সংসদ সদস্য হিসাবে শপথ নিয়ে আপনি নৈতিকতা বিরোধী, জনবিরোধী এবং সংসদীয় রীতি বিরোধী কাজ করেছেন। আপনার গণফোরামের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হলো। সংসদ নির্বাচনে জয়ী দলটির অপর সদস্য মুকাব্বির খানও শপথ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে গণফোরাম। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রহমানের প্রতি, জাতীয় চার নেতার প্রতি, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানের প্রতি শ্রদ্ধা জানাই। লাখো শহীদের প্রতি, ৩০ লক্ষ শহীদ জীবন দিয়েছে, শ্রদ্ধা জানাই আমার নির্যাতিতা মা বোনদের প্রতি। আমি সশ্রদ্ধ সালাম জানাই সকল মুক্তিযোদ্ধা যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। বাঙালি জাতি একটি জাতি হিসেবে আজকে বিশ্বে আমরা মর্যাদা পেয়েছি। আমরা একটি জাতি রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি, ভাষা ভিত্তিক রাষ্ট্র। আর এই পরিচয় দিয়েছেন আমরা পেয়েছি জাতির পিতার কাছ থেকে। তাঁরই চিন্তা চেতনা, সংগ্রামের ফসল। আর তার সাথে যারা এই সংগ্রামে সব সময় সহযোগিতা করেছেন, সাথে থেকেছেন, অনেকে জীবন দিয়ে গেছেন, সংগ্রামের পথ বেয়েই কতজন নির্যাতিত হয়েছেন, তাদেরকেও আমি স্মরণ করি। ৭ই মার্চের এই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ শুধু একটা ভাষণ নয়, যে ভাষণের মধ্য দিয়ে তিনি একটি গেরিলা যুদ্ধের রূপরেখা দিয়েছিলেন, যে ভাষণের মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ এবং বাঙালি জাতির অধিকারের কথা তিনি বলে গিয়েছিলেন, যে ভাষণের মধ্যে প্রতিটি বাঙালির ঘরকে একটি দুর্গ হিসেবে গড়ে তুলে যার যা কিছু আছে তাই দিয়ে শত্রু মোকাবেলা করার নির্দেশ তিনি দিয়েছিলেন। এবং এই ভাষণ তিনি দিয়েছিলেন সম্পূর্ণ নিজের থেকে। তার হাতে কোনো নোট ছিল না, চোখের চশমাটা খুলে তিনি টেবিলে রেখেছিলেন। সামনে ছিল তার মুক্তিকামী জনতা,
তারা এসেছিলেন সমগ্র বাংলাদেশ থেকে। এই সভা কিন্তু কোনো অনুষ্ঠান করে প্রচার করে ঘোষণা দিয়ে আনা হয়নি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সভায় হাজির হয়েছিলেন। যখন 3 তারিখে ইয়াহিয়া খান যে সংসদ অধিবেশন ডেকেছিল সেটা বাতিল করে দিল, এবং তখনই জাতির পিতা যখন ঘোষণা দিলেন যে আমি 7ই মার্চে ভাষণ দেব, তার ওই একটি কথা যে আমি 7ই মার্চে ভাষণ দেব, সেই ভাষণ শোনার জন্য সমগ্র বাংলাদেশ থেকে মানুষ ছুটে এসেছিল। মানুষের হাতে বাঁশের লাঠি, মাঝিরা এসেছিল নৌকার বৈঠা এবং লগি নিয়ে। আমার এখনো মনে পড়ে যে মা বোনেরা, যুব সমাজ এবং সাধারণ জনগণ মানুষে মানুষে ঢল নেমেছিল ওই রেসকোর্স ময়দান। সেই রেসকোর্স ময়দানের তিল ধারণের জায়গা ছিল না, এবং এই ভাষণের শেষে মানুষ যা চাচ্ছিল ঠিক সেই নির্দেশ পেয়ে তারা উদ্দীপ্ত হয়ে যার যার জায়গায় ফিরে গিয়ে যে নির্দেশ নেতা দিয়েছিলেন সেই নির্দেশ অক্ষরে অক্ষরে তারা পালন করেছিল। 70 সালে 7ই ডিসেম্বর নির্বাচন হলো। নভেম্বরে ঘূর্ণিঝড় হয়েছিল বলে কয়েকটি নির্বাচন তার পরে কয়েক সপ্তাহ পরে হয়। ডিসেম্বরে নির্বাচন হয়ে গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ মাস। পাকিস্তানি শাসক ইয়াহিয়া খান সে কিন্তু ক্ষমতা হস্তান্তর করেনি বা ন্যাশনাল অ্যাসেম্বলি বসতেও দেয়নি। আর ইয়াহিয়া খানের দোসর ছিল পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো। কারণটা কি ছিল? কারণ একটাই ছিল যে ওই নির্বাচনে সমগ্র পাকিস্তানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ, বঙ্গবন্ধু বাঙালি ছিলেন, বাংলাদেশেরই তিনি ছিলেন, এই ভূখণ্ডের তিনি ছিলেন। কাজে একজন বাঙালির হাতে ক্ষমতা যাবে এটা পাকিস্তানিরা কোনোদিন মানতে পারেনি। যদিও জনসংখ্যার দিক থেকে এই পূর্ববঙ্গেই জনসংখ্যা ছিল বেশি, 56% এখানে, আর কম ছিল ওই পশ্চিম পাকিস্তানে। তারপরেও বাঙালির হাতে ক্ষমতা যাবে আর এই ঢাকায় ন্যাশনাল অ্যাসেম্বলির বৈঠক বসবে এটা তারা মানতে পারেনি। কারণ ভুট্টো অনেক কম সংখ্যক সিট পেয়েছিল। আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদ এবং ন্যাশনাল অ্যাসেম্বলি সব জায়গায় আওয়ামী লীগ সব থেকে অধিক সংখ্যক অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিল। যে সংখ্যাগরিষ্ঠ আসন পাবে সে সরকার গঠন করবে, কিন্তু সেই সুযোগ বাঙালিকে তারা দেবে না। এটাই ছিল তাদের একটা লক্ষ্য। আপনারা জানেন যে 65 সালে পাকিস্তান ভারতের যুদ্ধ হয়। এই যুদ্ধে আমাদের এই ভূখণ্ড ছিল সম্পূর্ণ অরক্ষিত, যে কারণে 66 সালে বঙ্গবন্ধু 6 দফা দিলেন। এই 6 দফাও পাকিস্তানিরা মানতে রাজি ছিল না। তারা 6 দফার পরিবর্তে 8 দফা, আমাদের কিছু নেতৃবৃন্দ তাদের সাথে শরিক হয়ে গেল, নানা চক্রান্ত করেছিল। আর ওই 6 দফা দেওয়ার পর বঙ্গবন্ধুকে শাস্তি দেওয়ার জন্য সেই আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে আসামি করে তার বিচার শুরু করেছিল। কিন্তু সেই বিচার আইয়ুব খান শেষ করতে পারে নাই, কারণ বাঙালি জাতি কখন এটা মেনে নিতে পারেনি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র মামলা হোক। সেখানে আমাদের ছাত্র সমাজ এবং জনগণ মিলে যে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, সেই গণ অভ্যুত্থানে আইয়ুবের পতন ঘটে, আসে ইয়াহিয়া।
এবং জনগণের চাপে এহাইয়া নির্বাচন দিতে বাধ্য হয়, কিন্তু তার ধারণা ছিল যে তখন ওই নির্বাচনেও আওয়ামী লীগের বিরুদ্ধে একটা 20 দলীয় ঐক্য জোট ছিল। সেই মুসলিম লীগ সহ ভাষাই ন্যাপটপ সব মিলে একটা 20 দলীয় ঐক্য জোট। আপনি একটু মিলিয়ে দেখবেন এখনকার 20 দলীয় আর তখনও 20 দলীয়। গোয়েন্দা সংস্থার রিপোর্ট ছিল যে 20টা দল যখন আছে তখন তো 20টা দল অন্তত সিট তো বেশি পাবে আর আওয়ামী লীগ তো কমই পাবে। আপনারা যদি জাতির পিতার বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা 48 সাল থেকে নিয়ে 71 সাল পর্যন্ত যে গোয়েন্দা রিপোর্ট দিত, সেই রিপোর্টগুলি আমি সংগ্রহ করে ইতিমধ্যে ছাপাতে শুরু করেছি। যদিও তার 2 খণ্ড বেরিয়েছে, 3য় খণ্ড খুব শিগগিরই বের হবে, কাজে এটা 14 খণ্ড বের হবে। এটাও যদি আপনারা পড়েন তাহলে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাস আর কোথাও খুঁজতে যেতে হবে না। ওই তাদের বিরুদ্ধে যে মানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে রিপোর্ট, ওই রিপোর্ট থেকেই কিন্তু বাংলাদেশের জন্মের ইতিহাস এমনি পাওয়া যাবে। এটা হলো বাস্তবতা। কাজী এই যে তাদের যে বৈরী ভাব বাঙালিদের প্রতি, এটা কিন্তু তিনি জানতেন, যে কারণে তিনি যখন 6 দফা দিলেন, 6 দফা তারা মানল না। গণঅভ্যুত্থানে বঙ্গবন্ধু মুক্তি পেলেন 69 সালের ফেব্রুয়ারিতে। এরপর 70-এর নির্বাচনে জয়লাভ করলেন। এখানে অনেকেই নির্বাচনের বিরুদ্ধে ছিলেন, অনেকেই ভেবেছিলেন নির্বাচন করা যাবে না। কেউ কেউ স্লোগানও দিয়েছিলেন ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। কোনো নেতা এটাও বলেছিল পাকিস্তানকে আসসালাম আলাইকুম, এখানেই বিদায়। কোনো কিছুতে কিন্তু কাজ হয়নি। বঙ্গবন্ধুর কথা ছিল যে আগে একটা নির্বাচন হোক, জনগণের প্রতিনিধিকে, জনগণের পক্ষে কথা বলার অধিকারটা কার আছে সেটাই আগে নির্ধারণ করতে হবে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে সেই অধিকারটা তিনি পেয়েছিলেন। এবং আপনারা এখন বর্তমান যুগে যেহেতু ডিজিটাল যুগ, ইউটিউবে আপনারা দেখবেন পৃথিবীর অনেক দেশের বিভিন্ন মিডিয়া সেই 71 সালে 70-এর নির্বাচনের পর এবং 71 এবং 72 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবের অনেক তারা ইন্টারভিউ নিয়েছিল যা প্রচার করে, সেগুলি যদি একটু খুঁজে বের করে দেখবেন সেখানে তিনি কি কথা বলে গিয়েছিলেন। আর আমাদের দেশের তো আছেই, কিন্তু যদিও আমাদের দেশের অনেক তথ্য নষ্ট করা হয়েছে, তারপরেও যতটুকু বক্তব্যগুলি পাওয়া যায় সেখানে খুব স্পষ্ট একটা ধারণা পাওয়া যায়। কাজে যখনই ইয়াহিয়া খান ন্যাশনাল অ্যাসেম্বলি বন্ধ করে দিল, পরবর্তী তারিখ ঘোষণা, বঙ্গবন্ধু তখন অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। এই অসহযোগ আন্দোলনটাও যদি দেখেন, পৃথিবীর ইতিহাসে এই ধরনের অসহযোগ আন্দোলন কিন্তু আর কেউ করতে পারেনি। তার ডাকে সমগ্র বাংলাদেশের মানুষ সকলেই কিন্তু সাড়া দিয়েছিল। এমনকি ইয়াহিয়া খান যখন আলোচনার জন্য আসে, ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হাউসে ছিল। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যত বাধাই আসুক পুরান ঢাকায় রাসায়নিক গুদাম থাকবে না, জানালেন প্রধানমন্ত্রী। চুরিহাটার আগুনে মৃতদের মধ্যে শনাক্ত আরও 2 জনের মরদেহ হস্তান্তর। নানা আয়োজনে দেশজুড়ে ঐতিহাসিক 7ই মার্চ পালন, মুক্তিযুদ্ধে প্রেরণা যোগানো। এই ভাষণ 75-এর পর নিষিদ্ধ ছিল, বললেন প্রধানমন্ত্রী। ঢাকা জজ কোর্ট ভবনের 4 তলা থেকে লিফট ছিঁড়ে 12 জন আহত, এদের মধ্যে 5 জন আইনজীবী। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। শপথ নিলেন সুলতান মনসুর। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের পরামর্শে সংসদে যাচ্ছেন বলে দাবি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণফোরাম থেকে বহিষ্কার। এবং বছরের পর বছর ভিসার মেয়াদ বাড়ছে না, মালয়েশিয়ায় বসবাসরত হাজারো শ্রমিকের। আহত হলে মিলছে না ক্ষতিপূরণও, অস্বীকার বায়রার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন
চার্জ স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।